সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। গর্জনী সার, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না নওশাদ। ঘোষণা করেছিলেন অনেক আগেই, বলা ভালো গর্জন করেছিলেন, কিন্তু ভোটের মুখে পিছিয়ে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন না নওশাদ। বস্তুত ওই কেন্দ্রটিতে প্রার্থী দেবে না আইএসএফ। বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ড হারবার কেন্দ্রটি সিপিএমের জন্যই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব। বামেদের সঙ্গে আলোচনায় রাজ্যে আইএসএফ যে 8টি আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছে, সেই তালিকায় নেই ডায়মন্ড হারবার। এদিন দলের বৈঠকের পর আইএসএফের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক জানিয়েছেন, প্রথমে 20টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে 8টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। উত্তর 24 পরগনার বারাসত, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ। তবে জোট রাজনীতির স্বার্থে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হচ্ছে না। একটা সময় পর্যন্ত মনে করা হয়েছিল ডায়মন্ড হারবারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী হিসেবে লড়বেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক নিজে সে কথা ঘোষণা করেছিলেন, রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন। কিন্তু বামেদের সঙ্গে জোট আলোচনার সময় আইএসএফ ডায়মন্ড হারবারের জন্য আবেদনও জানালো না, বরং তারা দক্ষিণ 24 পরগনা থেকে মথুরাপুর এবং যাদবপুর আসনে লড়ার দাবি জানালো। আইএসএফের তরফে জানিয়ে দেওয়া হলো, যাদবপুরে যদি সিপিএম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়, তাহলে বিকাশকে সমর্থন করবে দল, নতুবা নিজেদের মতো প্রার্থী দেবে। ডায়মন্ড হারবার ছাড়া মোট 8টি আসনের যে তালিকা আইএসএফের তরফে দেওয়া হয়েছে, তাতে মুর্শিদাবাদের একটি এবং মালদহের একটি আসন রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বামেদের সঙ্গে আসন রফার কথা আইএসএফ বললেও তারা যে 8টি কেন্দ্রে লড়তে চায়, সেই 8 কেন্দ্রের নাম এক পেশেভাবে ঘোষণা করে দিয়েছে। আবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, আইএসএফের ওই ঘোষণার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আইএসএফ কোন আসনে লড়বে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। রাজ্যে আদৌ আইএসএফের সঙ্গে বাম দলগুলির কোনো জোট বা আসন সমঝোতা হবে কিনা, দু তরফের বয়ানের পর সেই নিয়ে বড় সংশয়ের জায়গা তৈরি হয়ে গেল। অবশেষে ফুল বদল, বিজেপিতে যোগ অর্জুনের, পদ্ম শিবিরে যোগ দিলেন দিব্যেন্দুও। অবশেষে বিজেপিতে প্রত্যাবর্তন অর্জুন সিংয়ের। পরিকল্পনা মতোই শুক্রবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন ব্যারাকপুরের নেতা। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিব্যেন্দু অধিকারী এবং তার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল শাসক দলের। এদিন দিব্যেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি তৃণমূল সাংসদ থাকলেও দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছিল। এদিন সকালে অর্জুন সিংয়ের সঙ্গে তিনিও দিল্লি উড়ে গিয়েছিলেন। তারপরে সেই জল্পনা আরও পারদ চড়তে শুরু করেছিল। অবশেষে সত্যি হলো সেই জল্পনা, বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। অমিত মালব্যর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তারা। অর্জুন এবং দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের পর বিজেপি নতুন করে গুটি সাজাবে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে খোলা চ্যালেঞ্জ জানিয়েছে অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও টিকিট পাননি অর্জুন সিং, তাতেই প্রবল ধাক্কা খেয়েছিলেন তিনি। তাকে দল ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছিলেন অর্জুন সিং। এমনকি তিনি প্রকাশ্যে শাসক দলকে চ্যালেঞ্জ করেছিলেন যে তাকে বেইজ্জত করে ঠিক করেনি তৃণমূল কংগ্রেস, তবে তিনি যে ময়দান ছাড়তে রাজি নন সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। গত কয়েকদিনে বিজেপির কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও দাবি করেছিলেন অর্জুন সিং। অবশেষে এদিন সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং জানান, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। অবশেষে লোকসভা নির্বাচনের আগে একটি দল পেলেন অর্জুন। ইতিমধ্যেই তিনি তোপ দেখেছেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে। অর্জুন সিং এদিন দাবি করেছেন, সন্দেশখালীর বাঘ শাহজাহান শেখকে নৈহাটিতে জমি কিনে দিতে সাহায্য করেছিলেন পার্থ ভৌমিক। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক, তাকে সন্দেশখালী কাণ্ডের পর প্রকাশ্যে দেখা গিয়েছে বেশি। কিন্তু দল বদল করলেও ব্যারাকপুরের টিকিট কি পাবেন অর্জুন সিং, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছিলেন তিনি। দল থেকেও এক প্রকার নিষ্ক্রিয় ছিলেন তিনি। শাসক দলের সাংসদ হয়েও কোনো যোগাযোগ তার দলের সঙ্গে ছিল না। তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। বিজেপিতে যোগ দিলেও তমলুকের টিকিট পাওয়া তার হবে না, কারণ সেই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তমলুক কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি।
মমতার দুর্ঘটনা তদন্ত প্রয়োজন, অর্জুনের ঘরে ফেরা নিয়ে উদাসীন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এদিন নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। পিছন থেকে ধাক্কা মারার কথা উঠে এসেছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তাই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুক। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান নাগরিক। অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে উঠুন, আমরা এটা চাইব। ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় বহু কথা উঠবে। কিভাবে এই ঘটনা ঘটল, কিভাবে ঘরের মধ্যে চোট পেলেন, এই বিষয়গুলি নিয়ে তদন্ত হওয়া উচিত। অনেক প্রশ্ন থাকে ঘটনার, সেগুলি নিয়ে ভাবা উচিত। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপিতে যোগ দেন এদিন শুক্রবার। সেই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, অর্জুন সিং প্রসঙ্গে তেমন কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেননি দিলীপ। অর্জুন সিং কখন যোগ দেন, কোথায় যোগ দেন, প্রার্থী হচ্ছেন কি না, এই বিষয় নিয়ে জানা নেই। ঘোষণা হোক, তারপর জানা যাবে। জানা গিয়েছে অর্জুন সিংকে দলে নেওয়ার বিষয় নিয়ে নিমরাজি ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মী সমর্থকদের কাছে সঠিক বার্তা যায়নি এই ঘটনায়। কর্মীরা তার হয়ে লড়াই করেছিলেন, এমনই দাবি করেছিলেন দীপ। সন্দেশখালীর ঘটনায় আরও অনেক তদন্তের বাকি রয়েছে। সন্দেশখালীতে বহু রহস্য লুকিয়ে রয়েছে। অনেক ঘটনা সামনে চলে আসবে, অনেকেই আরও গ্রেপ্তার হতে পারেন, এমনই মনে করছেন দিলীপ ঘোষ। হুগলিতে লকেটের প্রচারে বাধা পুলিশের, রাস্তায় বসে পড়লেন বিজেপি নেত্রী। হুগলিতে প্রচারে ধুন্ধুমার। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বাইক র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাতে সামিল হয়েছে প্রার্থী নিজেও। ভদ্রেশ্বরে লকেটের প্রচার ঘিরে তুমুল অশান্তি তৈরি হয়েছে। হুগলির ভদ্রেশ্বর গেট বাজার থেকে মগরা রামকৃষ্ণ সিনেমা হল পর্যন্ত প্রায় 25 কিমি বাইক মিছিলের প্রস্তুতি বিজেপির। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বাইক মিছিল হওয়ার কথা। তার আগে ভদ্রেশ্বরে গেট বাজারের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশের ডিসিপি, এসিপি, আইসিদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মিছিলের অনুমতি না থাকায় আটকানোর চেষ্টা করবে পুলিশ, তার আয়োজন হয়েছে। হুগলির বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী হলেও লকেট চট্টোপাধ্যায় এখন পুরোপুরি রাজনীতিক। 10 বছর হয়ে গিয়েছে তিনি অভিনয়ের জগৎ ছেড়ে দিয়েছেন। প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, পরে আবার তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপিতে এখন বেশ ভালো অবস্থানে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এবার হুগলিতে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে। বিজেপির বিরুদ্ধে দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রচনার সমর্থনে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। রচনাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও লকেট কিন্তু তাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, যতই রচনা বনাম লকেট লড়াইয়ের কথা বলুন না কেন তৃণমূল কংগ্রেস, আসলে লড়াইটা মোদি বনাম মমতাই। কাজেই তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে লড়াই যে জমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রেশ্বরে ইন্দ্রনীল সেনকে নিয়ে বিস্ফোরক লকেট চ্যাটার্জি। হুগলির সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, এখানে গায়ক আছে, বিধায়ক না গায়ক, মঞ্চে মঞ্চে গান করে বেড়ান, মমতা ব্যানার্জিকে আনন্দ দিয়ে বেড়ান, আর এদিকে দুর্নীতি করেন, কোনো মানুষের সেবা করেন না। চারিদিকে দেখবেন বড় বড় রিসোর্ট বানিয়েছেন চন্দননগরের বুকে, মোহর বানিয়েছেন। কোথা থেকে এটা মোহর পেয়ে মোহরের বাড়ি বানালো? আমরা দেখছি কোথা থেকে মোহর আসছে। এর জবাব চন্দননগরের মানুষ দেবে, ভদ্রেশ্বরের মানুষ দেবে। নিউজ 18-এর জনমত সমীক্ষায় চওড়া হাসি বিজেপির, বাংলায় চিন্তা বাড়ল তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল। নিউজ 18-এর সমীক্ষায় চওড়া করবে বিজেপির হাসি। নরেন্দ্র মোদী ডাক দিয়েছে আপকি বার 400 পারের। নিউজ 18-এর মেগা ওপিনিয়ন পোলে বিজেপির সেই লক্ষ্য পূরণের আভাস। আবার পশ্চিমবঙ্গের সমীক্ষার ফলাফল উদ্বেগ বাড়াবে তৃণমূল কংগ্রেসের। নিউজ 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে 543টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিততে পারে 411টি আসনে। ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে 105টি আসন, অন্যান্যরা পেতে পারে 27টি আসন। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট কার্যকরী হচ্ছে না। তৃণমূল কংগ্রেস 42টি আসনেই লড়ছে, বাম কংগ্রেসের আসন সমঝোতাও হয়নি। বিজেপি 20টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি 22টিতেও দেবে। আসানসোল আসনে প্রার্থী বদলের সম্ভাবনা। এই আবহে বাংলায় তৃণমূল যে ধাক্কা খেতে চলেছে তেমনি আভাস মিলেছে। 2019
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, বিজেপি 18টি, 2টি আসন ছিল কংগ্রেসের দখলে। নিউজ 18-এর ওপিনিয়ন ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আসন বাংলায় বেড়ে 25টি হতে পারে। তৃণমূলের আসন সংখ্যা কমে নেমে আসতে পারে 17তে। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জিততে পারবে না বলে আভাস মিলছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গুজরাট, উত্তরাখণ্ড, রাজস্থানের সবকটি আসনে জিতবে বলে জনমত সমীক্ষায় প্রকাশ। তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে 9টি, ইন্ডিয়া জোট 6টি, ভারত রাষ্ট্র সমিতি 2টি ও অন্যান্যরা 1টিতে জিততে পারে। অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া জোটের খালি হাতে ফেরার আভাস। এনডিএ 18টি ও ওয়াইএসআরসিপি 7টি আসন পেতে পারে। ছত্তিশগড়ে 11টির মধ্যে বিজেপি 10টি জিততে পারে বলে আভাস। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1টি আসন। ওড়িশাতে বিজেডিকে টিকা দিতে পারে বিজেপি। এমনকি এনডিএ পেতে পারে 13টি আসন। বিজেডির ঝুলিতে 8টি আসন যাওয়ার সম্ভাবনা। ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 12টি আসনে জিততে পারে। কংগ্রেসকে 2টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে। মহারাষ্ট্রে 48টি লোকসভা আসন, 41টিতে জিততে পারে এনডিএ। ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে 7টি আসন। এই ধরনের সমীক্ষা যে হুবহু মিলে তা নয়। প্রচারের ঝড় তুলে শেষ ল্যাপেও প্রতিদ্বন্দ্বীদের টিক্কা দেওয়ার মতো জায়গায় পৌঁছে যেতে পারে রাজনৈতিক দলগুলি। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, সব আসনে প্রার্থীও ঘোষিত হয়নি। ফলে পরবর্তী সমীক্ষাগুলিতে অনেক উত্থান পতন দেখা যাবে বলে রাজনৈতিক মহলের দাবি। আর সবার উপর জনগণের রায়। 16ই এপ্রিল হতে পারে প্রথম দফার ভোট। খবর সূত্রে আগামী 16ই এপ্রিল হতে পারে প্রথম দফার নির্বাচন, এমনই সূত্রের খবর। শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের সঙ্গে কিছু বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। কি জানা গেল, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলির ঘর গোছানোর প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে তারা। কিন্তু কবে হবে ভোট? আপাতত মূল প্রশ্ন এটাই। এদিন শনিবার বেলা 3টে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আপাতত যা শোনা যাচ্ছে তাতে 7-এরও বেশি দফায় ভোট গ্রহণ হতে পারে। এই রাজ্যে ভোট গ্রহণের 7-এরও বেশি দফা লেগে যেতে পারে বলে সূত্রের খবর। নির্বাচনের জন্য রাজ্যে থাকবে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্ঘণ্ট ঘোষণা হলেই দেশ জুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণবিধি। 2019 সালের নির্বাচন শুরু হয়েছিল 11ই এপ্রিল, চলে 19শে মে পর্যন্ত। ফল প্রকাশ হয়েছিল 23শে মে। 7 ধাপে নির্বাচন হয় সেবার। 543টি আসনের লোকসভায় ক্ষমতায় আসার জন্য ম্যাজিক ফিগার 272। বিজেপি একাই 303টি আসন পেয়ে যায়। এনডিএ জোট ধরলে সংখ্যাটি ছিল 353। সেখানে কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 52টি আসন। ইউপিএ মোট 90টি আসনে জয়ী হয়েছিল।